নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে বনের খবরের নবম পর্ব, লেখক প্রমোদা রঞ্জন রায়। আর আগের পর্বগুলো যারা শুনেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের পর্বগুলি অবশ্যই শুনে আসতে পারেন। 1906 থেকে 1907, ব্রহ্মদেশ, পকফু, চীন হিলস। শান দেশে আর আমার যাওয়া হয়নি। এবছর অন্য অফিসের সঙ্গে পোকোফু আর চীন হিলসে কাজ করতে গিয়েছিলাম। লোকজন, দেশ, ভাষা সবই আমার কাছে নতুন। 5-6 বছর শান স্টেটে কাজ করে শান ভাষা একটু একটু শিখেছিলাম। এখানে এসে সেসব আমার কোনো কাজে লাগলো না। নতুন করে সব জিনিসের পত্তন করতে হলো। এখানেও জঙ্গলের কাজ, স্থানে স্থানে পথের কষ্ট, অর্থাৎ পথ না থাকার কষ্ট। রাস্তা নেই বললেই চলে, বিশেষত পাহাড়ে। পাহাড়ে নদী, তাই আশ্রয় করে লোকজন চলে। আর একটা পথ আছে, কিন্তু তাতে বড্ড ঘোরফের। নদীতে হাতি চলা অসম্ভব। এদেশে খচ্চর নেই। মাল বইবার জন্য সরকারি হাতি একটা সঙ্গে আছে। পথ বলতে যা বোঝায় তার কিছুই নেই। আছে শুধু জল আর বড় বড় চ্যাটালো পাথর। নদীর কিনারাগুলো এক এক জায়গায় নিরেট পাথর আর দেওয়ালের মতো খাড়া। তার গায়ে পা রাখবার মতো একটু একটু জায়গা আছে বটে, কিন্তু সে অতি সামান্য। তার উপর দিয়ে বাঁদরের মতো 4 হাত পায়ে না হলে চলবার জো নেই। মানুষেরই এই দশা, হাতি চলে কি করে? ভোরবেলায় উঠে তাড়াতাড়ি চা খেয়ে কাজ দেখতে বেরিয়েছি। সঙ্গে একজন বর্মী সার্ভেয়ার, মাং ফো হান, বড় ভালো মানুষ। আমাদের তাঁবু ছিল 800 ফুট উঁচুতে, আর যেতে হবে 5000 ফুট উঁচু পাহাড়ের উপর দিয়ে। মালপত্র নিয়ে হাতি গেছে অন্য পথে। তার সঙ্গে লোকজনের 5-6 মাইল দূরে একটা হাতিওয়ালাদের আড্ডায় পৌঁছে তাঁবু ফেলতে বলে দিয়েছি। 2-2.5 মাইল দূরেই আরও একটা হাতির আড্ডা আছে। বিশেষ করে বলে দিয়েছি যেন সেখানে না যায়। আমরা কাজ করতে করতে চলেছি। একে তো ওই রাস্তা, তাই আবার পাহাড় বেজায় চড়ায়। তার 10 আনা উঠতে না উঠতেই সন্ধ্যা হয়ে গেল। কাজেই সার্ভেয়ারকে বললাম, চলো এখন ফিরি, বাকি কাজ কাল এসে শেষ করব। আমরা সোজাসুজি নদীতে নামতে আরম্ভ করলাম। নামতে নামতে হাঁটুতে ব্যথা ধরে গেল, তবু পথ আর ফুরায় না। ক্রমে অন্ধকার হয়ে এলো। তখনও নদী প্রায় সিকি মাইল নিচে রয়েছে। বাকি পথটুকু আরো খারাপ। আলো না হলে তাতে চলা অসম্ভব। কাজেই আমরা সেখানে বসে বসে শুকনো বাঁশ দিয়ে 4-5টা বড় বড় মশাল তৈরি করে নিলাম। মশাল জেলেও কি সহজে নামা যায়? আটা গাছ ধরে ধরে নামতে গিয়ে অনেকেরই হাত ছড়ে গেল। নদীতে পৌঁছে সার্ভেয়ারকে জিজ্ঞেস করলাম, আড্ডা কত দূর? সে বললে, একটা আধ মাইল নিচে, আর একটা 1.5-2 মাইল উপরে হবে। অন্ধকারে ভালো করে বুঝতে পারছি না। উপরের আড্ডাতেই আমাদের যেতে হবে। সে যে কি বিদঘুটে রাস্তা, তার কখনো ভুলবো না। কখনো বালির উপর দিয়ে, কখনো বা পাথর ডিঙিয়ে, আবার কখনো বাঁদরের মতো কাঁটা বাঁশ লতাপাতা আঁকড়িয়ে ধরে পাহাড়ের গা বেয়ে চলেছি। দুটো মশালের আলোতে সে অন্ধকারে বিশেষ সুবিধা হচ্ছিল না। 1.5 মাইল পথকে মনে হচ্ছিল যেন 8-10 মাইল। হাঁটতে হাঁটতে যখন আর পা চলতে চায় না, তখন সার্ভেয়ারকে জিজ্ঞেস করলাম, আর কতদূর? সে বললে, অর্ধেক এসেছি। খালাসিরা বললে, একটু নাচি নাচে আর চলতে পারছি না। কি করি? তাদের সেখানে রেখে সার্ভেয়ার আর একজন খালাসিকে, যার কাছে আমার খাবারটুকু ছিল,
তাকে সঙ্গে নিয়ে চললাম। খালাসির হাতে একটা মশাল বেশি দিয়েছি, দরকার হলে জ্বালাবো। এমনি করে আরও কিছু দূর গেলাম। মনে হচ্ছিল কত ঘন্টায় না জানি চলেছি। জিজ্ঞেস করলাম, আর কদ্দূর? সার্ভিয়ার বলল, আগে 50-60 জনই হবে। শুনে মনে একটু উৎসাহ হলো। আবার খানিকটা চলে একটা নদী পার হলাম। ততক্ষণে সার্ভিয়ারের হাতের মশালটা নিবু নিবু হয়ে এসছে। সে খালাসিকে বললে, সেই যে আর একটা মশাল এনেছিলি, সেটা দে। সে বললে, আগে সেটা তো ফেলে দিয়েছি। ব্যাস, আমাদের তো চক্ষু চড়ক কাজ। ফেলে দিয়েছিস কিরে বেটা? কার হুকুমে ফেললি? কেন, বাবু যে বলল আর বেশি দূর নেই। তখন আর একটা মশাল তৈরি করা ছাড়া উপায় নেই। খালাসিকে বললাম, তোর সঙ্গে দা আছে, সেটা দে। কিন্তু দাখানাও বেটা পিছনের লোকদের কাছে রেখে এসেছে। এখন উপায়? সার্ভেয়ারকে বললাম, শুকনো লতাপাতা জড়ো করে এই নিবু নিবু মশালটার বাকি বাঁশটুকু দিয়ে একটু আগুন জ্বালো, তারপর শুকনো বাঁশ পাথর দিয়ে থেঁতলে মশাল বানাও। ততক্ষণে মশালটা নিভে গিয়েছিল। সার্ভেয়ার আর খালাসি শুকনো পাতা জড়ো করে তার ভিতর ওই মশালের বাকি বাঁশ কখানা চাপা দিয়ে উপুর হয়ে তাতে ফুঁ দিতে লাগলো। আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আমার পিছনে ছোট নদী, সামনে 5-6 দূরে একটা মস্ত বড় চওড়া পাথর, প্রায় আমার সমান উঁচু। ওরা ক্রমাগত খালি ফুঁই দিচ্ছে। হিমে ভেজা পাতা সহজে জ্বলতে চায় না। এমন সময় ওই বড় পাথরটার দিকে আমার চোখ পড়ল। দেখলাম তার উপর কিসের দুটো চোখ জলজল করছে। চোখ দুটো আমারই দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চোখ পাথরটা থেকে প্রায় 1.5 হাত উঁচুতে। ভাবলাম নেকড়ে বা হায়না হবে। আবার ভাবলাম যদি তাই হয় তো তো দূরে দূরে কেন? ততক্ষণে পাতায় সবে একটু আগুন ধরেছে। এখন যদি আমি কিছু বলি বা গোলমাল করি, ওরা আর আগুন জ্বালাতেই পারবে না, আর তাহলেই বিপদ। কাজেই আমি চুপ করে রইলাম। ওরা তখনও খালি ফুঁয়ের পর ফুঁ দিচ্ছে। দিতে দিতে তার যেমনি দপ করে আগুনটা জ্বলে উঠল, অমনি সেই জানোয়ারটাও ব্যস্ত হয়ে উঠে নাড়া। বাবা, এই বড় বাঘ! এতক্ষণ গুঁড়ি মেরেছিল, তাই বেশি উঁচু দেখাচ্ছিল না। তা উঠে লাফ দিয়ে মাটিতে নামল। আর অমনি সার্ভেয়াররাও বুঝতে পেরেছে সে সেই দেশেরই লোক, মনে মনে ঘুরে বেড়ায়, তার কাছে লুকোবার জো নেই। সে লাফিয়ে উঠে বলল, ওটা কি রে? আমি বললাম, যাই হোক, এখন তো চলে গেছে, শিগগিরই মশাল জ্বালো। ততক্ষণে আগুন খুব জ্বলে উঠেছে আর চারিদিক আলো হয়ে গেছে। বাঘটা তাই দেখে আস্তে আস্তে পাহাড়ে উঠে গেল। শুকনো পাতার উপর তার পায়ের শব্দ শুনে সার্ভেয়ার বলল, বড় জব্বার শের। খালাসিটা কিছু বলল না, সে খালি ঠক ঠক করে কাঁপতে লাগলো। যাই হোক, আমরা তাড়াতাড়ি মশাল তৈরি করে জেলে নিয়ে সেখান থেকে রওনা দিলাম। সার্ভেয়ার ঠিকই বলেছিল, একটু চিৎকার করে ডাকবা মাত্র আড্ডা থেকে জবাব এলো। আমরাও একটু পরেই আড্ডায় পৌঁছলাম। আড্ডায় পৌঁছে দেখি সেখানে খালি সার্ভেয়ারের 2জন খালাসি আর তার বিছানা, আর খালাসিদের খান কয়েক কম্বল আছে। হাতি বা অন্য কোনো লোকজন বা জিনিসপত্র কিছুই আসেনি। সেসব যে কোথায় গেছে এরা তার কিছুই জানে না। জিজ্ঞেস করলে খালি বলে, তারা তো আসেনি। সে রাত্রে আর খাওয়া দাওয়া হলো না। একটা কম্বল জড়িয়ে কোনো রকমে রাত কাটানো গেল। সকালে উঠে 2জন খালাসিকে হাতির খোঁজে পাঠালাম।
আর বাকি লোকদের নিয়ে আমরা কাজে বেরিয়ে গেলাম। একজন খালাসির কাছে সেখানে চাল ছিল, খালাসিরা তাই রেঁধে নুন দিয়ে খেলো। আমাদের দুজনের উপোস। সন্ধ্যার পর কাজ থেকে ফিরে দেখি গুণধররা হাতি নিয়ে এসেছে। দাঁত বের করে বললে, ভুলে অন্য আড্ডায় গিয়েছিলাম। যে আড্ডার সম্বন্ধে বিশেষ করে বারণ করে দেওয়া হয়েছিল, সব জায়গা ছেড়ে হতভাগারা সেইখানেই গিয়েছিল। এখন যে এসেছে তাও আমাদের পাঠানো দুধ গিয়ে ডেকে এনেছে বলে। যাই হোক, তখন আর আলোচনায় কোনো লাভ নেই। 30 ঘন্টা পেটে কিছু পড়েনি, খিদে প্রাণ ওষ্ঠাগত। কাজেই তাড়াতাড়ি 4টি খেয়ে শুয়ে পড়লাম। সে রাত্রে আমার যে কি চমৎকার ঘুম হয়েছিল সে আর কি বলবো। তখন কেউ আমার দুটো আঙুল কেটে নিয়ে গেলেও টের পেতাম কিনা সন্দেহ। এপ্রিল মাস, বেজায় গরম পড়েছে। সার্ভে আর খালাসি সকলেই ব্যস্ত। তাড়াহুড়ো করে ভোরে কাজে বেরোয়। সমস্ত সকালটা খেটে খুঁটে ক্লান্ত হয়ে বেলা 2-3টের মধ্যে যদি কোনো নালায় জল পায়, খেয়ে প্রাণটা ঠান্ডা করে। যতক্ষণ ঠান্ডা থাকে পাহাড়ের উপরে উপরে কাজ করে। দুপুর পার হলে জলের খোঁজে নালায় নামে। কখনো কখনো আর জল পাওয়াই যায় না, নালা শুকনো, তাতে আছে খালি বালি আর পাথর। সার্ভেয়ার রঞ্জিত সিং জলের আশায় এমনি একটা নালায় নেমেছে, আর নালার ভিতরে জরিপ টেনে চলেছে। সার্ভেয়ার একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, টিন্ডেল আর মেট জরিপ টেনে আনছে। একজন খালাসি আগে আগে গিয়েছে, সে সামনের মোড় থেকে সিগন্যাল দেবে। হঠাৎ লোকটি দাঁড়ালো, কি যেন নিবিষ্ট মনে দেখল। তারপর ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড়, একেবারে সার্ভেয়ারের কাছে হাজির। बाबूजी, बड़ा जब्बर सांप, हमारा दाम का माफिक मोटा होगा। ততক্ষণে পিছনের লোকেরা এসে পড়েছে। তাদের সঙ্গে দুজন বর্মিক কুলি ছিল। তারা বললে, সালা মারবা, সাপ আমরা খাই, বড় চমৎকার খেতে। রঞ্জিত সিং এর হাতে একটা বল্লম ছিল। কুলিদের কোমরে খুব ধারালো দা ছিল, আর সকলে বাঁশ কেটে চোখা চোখা বল্লম তৈরি করে নিল। সেই জায়গায় এসে কিনারার ঘাসের দিকে আঙুল দেখিয়ে খালাসি বলল, ও হায়! সকলে তাকিয়ে দেখলো প্রকাণ্ড গোসাপের মাথার মতো একটা মাথা দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে যেন জিভ বের হয়ে রয়েছে। বর্মীরা পাথর ছুঁড়ে মারল, আর সমস্ত ঘাসটা নড়ে উঠল। কিন্তু মাথাটা খুব সামান্য নড়ল। তখন সকলে মিলে বাঁশের বল্লম নিয়ে জায়গাটুকু ঘিরে ফেলল, আর ঢিল ছুটতে লাগলো। একজন কাছে গিয়ে তার হাতের বল্লমটা ছুঁড়ে মারল সাপটাকে, একেবারে মাটির সঙ্গে গেঁথে ফেলল। তখন সব ওলট পালট হতে লাগলো। বর্মীরা তাড়াতাড়ি আরো 2-3টে বল্লম দিয়ে সাপটাকে জায়গায় জায়গায় মাটির সঙ্গে চেপে ধরল। বেচারা আগেও বিশেষ নড়তে পারছিল না, এখন একেবারে অচল হয়ে গেল। সার্ভেয়ার কাছে গিয়ে দেখল ওটা জীব নয়, সাপটার মুখ দিয়ে কোনো জানোয়ারের লেজ বেরিয়ে আছে। জানোয়ারটা সাপের পেটে। দুজন বর্মী দা দিয়ে চাপ দিয়ে সাপটাকে হাঁ করালো, আর দুজন ওই ল্যাজটা ধরে টানতে লাগলো। টানতে টানতে বের হয়ে এলো প্রকাণ্ড এক হনুমান। কি করে যে হনুমানের মতো হুঁশিয়ার জানোয়ারকে সাপটা ধরেছিল কে জানে। বর্মীরা বলল তারা সাপটার চামড়া ছাড়িয়ে মাংস নেবে। সার্ভে আর রাজি হলো না। তাঁবু অনেক দূরে, শিগগিরই না ফিরলে রাত হয়ে যাবে। কাল তো বাকি কাজটুকুর জন্য আসতেই হবে, তখন মাংস নিতে পারবে। অগত্যা সাপটাকে ওই রকম মাটির সঙ্গে গাঁথা অবস্থায় রেখেই তারা চলে এলো।
পরদিন সকালে গিয়ে দেখে সাপটার কোনো চিহ্নই নেই, যেন উড়ে গেছে। সকলে আন্দাজ করলো যে আগের দিন পেট ভরা ছিল বলে সাপটা বেশি নড়াচড়া করতে পারেনি, পালাতেও পারেনি, আর সেই জন্যই তাকে অত সহজে কাবু করতে পেরেছিল। তারপর এরা চলে এলে রাত্রে যখন সে একটু প্রকৃতিস্থ হলো, তখন দু চারবার গায়ে মোচড় দিয়ে ওইসব বল্লম উপড়িয়ে ফেলে চলে গেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প দুটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ বনের খবরের অপর পর্বগুলি নিয়ে আমি হাজির থাকছি ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।